हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি সাজেশনস পার্ট 2। প্রথম পার্টে তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমরা দুটো কবিতা কভার করেছিলাম সেখানে, ওড টু এ স্কাইলার্ক এবং ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কোল। তো আজ আমরা পার্ট 2 এতে এই দুটো কবিতা কভার করব, ওড টু অটাম এবং দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এই দুটো কবিতা রিকোয়েস্টেও এসেছিলো, কমেন্টসে আমি দেখেছি যে এই দুটো কবিতা অনেকে বলেছো দাদা উডগুলো আগে করিয়ে দাও, কেউ কেউ বলেছো ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এই কবিতাটা করাতে। তো আমি একটা উড নিচ্ছি এখানে, অটাম, এবং তার সাথে ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এটা করাবো। ফ্রেন্ডস, স্টার্ট করার আগে কিছু কথা আমি বলি এখানে, খুব সামান্য কয়েকটা কথা। দেখো, যারা অলরেডি সব জেনে গেছো, ভাবছো আমরা সব জানি এখানে, তো আমি তো ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এটা তাদের জন্য না। আমি এগুলো দিচ্ছি, এগুলো সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য দিচ্ছি যারা এখনও পড়ে উঠতে পারোনি, নানান কারণে, যে কারণেই হোক, যারা এখনও পড়ে উঠতে পারোনি, যারা ভীতির মধ্যে আছো যে দাদা আমরা কিভাবে করবো এগুলোকে, কিছুই জানি না এখনও পর্যন্ত, অত্যন্ত ভয়ের মধ্যে আছো, তাদের হেল্প করার জন্য আমি এগুলো দিচ্ছি, যাতে সামান্য কিছু যদি উপকার হয় এগুলো পড়ে, সেটা আমি বানিয়ে দিচ্ছি তাদের জন্য। তো যারা অলরেডি জেনে গেছো, ভাবছো সবই জানি আমরা, তো তাদের তো প্রয়োজন নেই এখানে, ঠিক আছে, সেটা আগে থেকেই বলে রাখা ভালো। তো চলো আমরা শুরু করি আমাদের সাজেশানস। আমি তোমাদের রিকোয়েস্ট করেছিলাম আমাদের যে টেলিগ্রাম গ্রুপে, জিজ্ঞাসা করেছিলাম যে আমরা সাজেশানের যে সিরিজ এটাকে কন্টিনিউ করব নাকি সি স্টুপস টু কঙ্কার। অনেকে রিকোয়েস্ট করেছিলে যে সি স্টুপস টু কঙ্কার এটা অন্ততপক্ষে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও যাতে আমরা নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড সেটিং এগুলো ক্লিয়ার করার জন্য। তো এটা আমরা দিই পার্ট 2টা আজকে। নেক্সট ভিডিও আমরা সি স্টুপস টু কঙ্কারের ওপরেই নিয়ে আসবো। 3টে রিকোয়েস্ট আছে তোমাদের মেনলি, একটা সি স্টুপস টু কঙ্কার, এই সাজেশন, আর একটা গ্রামারের ওপরে। তো এই 3টের ওপরেই আসবে ভিডিও, আমরা নিয়ে আসবো। দেখো সময় অল্প, এখন তো কমপ্লিট করে ফেলা সম্ভব নয় আমাদের সিলেবাসটা, কিন্তু তাও যতটা সম্ভব করানোর সেটা এখানে আমি করাচ্ছি। সাথে সাথে আমাদের যে গ্রুপটা আছে, খুব সুন্দর গ্রুপ, খুব অ্যাক্টিভ গ্রুপ, এখানে বিপুল মাত্রায় কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা অলরেডি হয়ে গেছে, আরও প্রচুর মাত্রায় প্রশ্ন আলোচনা হবে, সেখানে আমিও অ্যান্সার করি কখনো কখনো। তো অবশ্যই তোমরা সেই গ্রুপে আসবে, খুব ভালো ভালো স্টুডেন্ট রয়েছে সেখানে। তো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, এটার নাম হচ্ছে ওয়াক উইথ মি, আর ডেসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্কটা থাকবে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে যাবে। সেখানে পোলের মাধ্যমে আলোচনা হয়, খুব ভালো সেখানে আলোচনাটা চলে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমাদের সাজেশান পার্ট 2। প্রথমে আমরা করে নিই ওড টু অটাম। অবশ্যই একটা খাতা পেন রাখবে, যেগুলো বলবো এগুলো নোট করবে। কমপ্লিট নোটটা যখনই হয়ে যাবে, এখানে যেগুলো দরকার সব বলে দেবো আমি, তারপরে একবার অন্তত টেক্সটটা রিড করে নিতে হবে তোমাদের। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, প্রথমে আমরা ওড টু অটাম কিটসের লেখা এর নোটগুলো করে নিই। তো কিটসকে বলা হয় পোয়েট অফ দ্য আর্থ, আর শেলি হচ্ছেন পোয়েট অফ দ্য স্কাই, এটা আগের ভিডিওতেই আমি বলেছিলাম তোমাদের। নেক্সট এবার জেনারেল ইনফরমেশান যেগুলো প্রয়োজন আমাদের দেখে নিই। রিটেন লেখা হয়েছে সেপ্টেম্বর 1819-এ, পাবলিশড হচ্ছে 1820। যে কাব্যগ্রন্থটাতে পাবলিশ করেছিল সেটার নাম দেখো, বেশ বড় নামটা একটু মুখস্থ করতে হবে, লামিয়া ইসাবেলা, দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস অ্যান্ড আদার পোয়েমস। এটা মুখস্থ করে নেবে, 1820-তে পাবলিশ হয়েছিল এই কবিতাটা। মেনলি পাবলিকেশান যে ভলিউমটা, পাবলিকেশান যে গ্রন্থটাই হয়েছে, কালেকশানটা, সেটাকে মুখস্থ করতে হবে, আর পাবলিকেশান ডেটটা, এটাই হচ্ছে এখানে মুখস্থ করার বিষয়। ফর্ম হচ্ছে এটা একটা ওড। এবার ওড মেনলি 3 ধরনের হয়, একটাকে পিন্ডারিক ওড বলা হয়, একটা হোরেশিয়ান ওড, হোরেসের আবিষ্কার, একটা পিন্ডারের আবিষ্কার, আর একটা হচ্ছে ইংলিশ ওড যেটাকে কাউলে ওডও বলা হয়। এটা হচ্ছে 3টে মেন টাইপ ওডের। তো এই যে ওডটা, এটা হোরেসিয়ান ওড, এটা আমরা মাথায় রাখবো। এখানে লাইন কটা রয়েছে? টোটাল 33টা লাইন রয়েছে এবং 3টে স্টানজা আছে, তার মানে 11টা করে আসবে। তাহলে দেখো এখানে এ বি সি ডি ই ডি সি সি ই, এই 11। তো একবার মুখস্থ করে নেবে, এই রাইমটা ইম্পর্টেন্ট রয়েছে, এ বি সি ডি ই ডি সি সি ই। আর প্রথমে আমরা দেখেছিলাম যে স্কাইলারকে এ বি বি, তো এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদের। নেক্সট হচ্ছে মিটার, প্রয়োজন নেই যদিও এটা, তবু আমরা জাস্ট যে কটা পাবো আমরা বলে দিচ্ছি। বেশিরভাগই আমি তোমাদের বলেছিলাম 99% আয়াম্বিকই পাবো। যখন আমরা স্কাইলারকে দেখেছিলাম, স্কাইলারকে ট্রকেইক ছিল, অন্য কোথাও পাবো না, সব আয়াম্বিক। তো এখানেও আয়াম্বিক পেন্টামিটার।
নেক্সট দেখি আমরা এখান থেকে আর কি কি জানতে হবে আমাদের। তো দেখো কিছু ওয়ার্ড, যেমন হচ্ছে প্রথমে এটা দেখে নিই আমরা, মেলো ফ্রুটফুলনেস। এই মেলো ফ্রুটফুলনেস যদি প্রশ্ন আসে যে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, অবশ্যই তোমরা অ্যান্সার করবে সিনেকডকি। তো সিনেকডকি আর মিটোনিমির যে তফাৎ, এটা আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম, ক্লিয়ার করা হয়নি, অনেক বড়, অনেক সময় লাগবে, শুধু মুখস্থ করতে বলেছিলাম তোমাদের। যে ট্রিক রয়েছে একটা, সেটা হচ্ছে ওয়াইজ গ্যাপ। এই ওয়াইজ গ্যাপ হচ্ছে মিটোনিমির, আর সিনেকডকির হচ্ছে পাসিম। এই মিটোনিমি, এই পাসিম, ওয়াইজ গ্যাপ, এগুলো কি, এটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখানে কাল রাত্রে আলোচনা হচ্ছিল, সেখানে আমি ডিটেলস বলেছি। এই কারণেই তোমাদের বলছি যে অবশ্যই তোমরা গ্রুপটাতে আসবে। এই গ্রুপে ভয় পেও না, গ্রুপে এসে টাকা চাইবো না আমি কারোর কাছে, টাকা চাওয়ার জন্য আমি গ্রুপ খুলিনি। তোমরা নিজেরাই সেখানে স্টাডি করবে, তোমাদেরই গ্রুপ সেটা, ঠিক আছে? তো বেশ, তো মেলো ফ্রুটফুলনেস, এটা সিনেকডকি, তার মানে পাসিমের মধ্যে পড়বে, PASIM। এটার মধ্যে কোনটাতে পড়ছে এটা? দেখো ফ্রুটফুলনেস লেখা আছে, কিন্তু আসলে বোঝাচ্ছে ফ্রুটকে, মেলো ফ্রুট বোঝাচ্ছে, মানে যেটা রসে একদম টইটুম্বুর হয়ে গেছে, একদম পাকা যে ফল। তো সেই ফল বোঝাচ্ছে কি দিয়ে? ফ্রুটফুলনেস দিয়ে। নেস আসছে মানে বুঝতে পারছি এটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন একটা, তাহলে অ্যাবস্ট্র্যাক্ট ফর দ্য কংক্রিট, যেটা হচ্ছে পাসিমের PA, এই যে এটাই হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট ফর দ্য কংক্রিট। যেহেতু অ্যাবস্ট্র্যাক্ট ফর দ্য কংক্রিট, সেই জন্য এটা সিনেকডকি হলো। নেক্সট হচ্ছে বার্ড ক্লাউডস, বলতে কী বোঝানো হচ্ছে? বার মানে লম্বা লাইন, তাহলে একদম সেই ক্লাউডস যেগুলো লাইন ইন লং বার্স, লম্বা লাইনের মতন যেন আকাশে একদম সারিবদ্ধভাবে রয়েছে যে মেঘগুলো, সেটাকে বলা হচ্ছে বার্ড ক্লাউডস। নেক্সট একটা ওয়ার্ড আছে দেখো, শ্যালো। এটা H নয় কিন্তু SALLOW, শ্যালো। এর অর্থ হচ্ছে শ্রাবি প্ল্যান্টস, মানে ওই জলা জায়গাতে যে সমস্ত আগাছাগুলো হয় বা নদীতে যেগুলো হয়, সেগুলো হচ্ছে শ্যালো। বোর্ন অ্যালোপ্ট, এর অর্থ হচ্ছে ক্যারিড হাই। বোর্ন একটা ওয়ার্ড রয়েছে, দেখতে পাবো আমরা, সেটার অর্থ হচ্ছে বাউন্ডারি। নেক্সট হচ্ছে সফট লিফটেড, এটা কইনেজ বলা হয়। প্রশ্ন আসতে পারে যে এই যে ফ্রেজটা সফট লিফটেড, এটা কোন ধরনের ওয়ার্ড ফরমেশনের মধ্যে পড়ছে? অ্যান্সার হবে কইনেজ। ওয়ার্ড ফরমেশনের অনেক টাইপ রয়েছে, যার মধ্যে মেন 9টা টাইপ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কইনেজ। কয়েন করা মানে কি? নতুন শব্দ গঠন করা। তো অ্যাকচুয়ালি সফট ওয়ার্ডটাও আমাদের ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে অলরেডি, এবং লিফটেডটাও রয়েছে, কিন্তু সফট লিফটেড একসাথে একটা ফ্রেজ হিসেবে ছিল না। কিডস এই নতুন নতুন ফ্রেজ বানানো, এই যে একটা মজার খেলা, এই খেলাটা শেক্সপিয়ারও করেছেন। শেক্সপিয়ারও প্রচুর মাত্রায় নতুন নতুন ফ্রেজ আবিষ্কার করেছিলেন, কয়েন করেছিলেন। কিডসও প্রচুর মাত্রাতে ফ্রেজ এবং নিউ ওয়ার্ডস পর্যন্ত উনি কয়েন করেন। নাউন ছিল, তার অ্যাডজেক্টিভ ছিল না, কিডস এটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে দিয়েছেন, নতুন একটা ওয়ার্ড ফর্ম করেছেন। এই জিনিসটা কিডস খুব করতেন। তো সফট লিফটেড এটা কইনেজের আন্ডারে পড়ছে। নেক্সট যদি প্রশ্ন আসে যে কি কি ফলের উল্লেখ এসেছে এই ওড টু অটাম এই কবিতাতে, তাহলে দেখো ভাইনের উল্লেখ এসেছে, অ্যাপেল এসেছে, গোর্ড এসেছে, হ্যাজেল শেল এসেছে। এবার যদি বলে যে এখানে সিকোয়েন্সটা বলো ফলগুলোর, তাহলে দেখো সিকোয়েন্সে ছিল ভাইন, অ্যাপেল, এরপরে অল ফ্রুটস লেখা ছিল, অল ফ্রুটস, তারপরে গোর্ড, হ্যাজেল শেল, এরকম। এটা হচ্ছে সিকোয়েন্সটা। কিন্তু যদি ফল বলে তাহলে ভাইন, অ্যাপেল, গোর্ড আর হ্যাজেল শেল, এটা। নেক্সট হচ্ছে দি সিটিং, এটা একটা লাইন ছিল, কবিতা থেকে দেখে নেবে তোমরা। এখানে প্রশ্ন আসতে পারে এই দিটা কাকে বলা হচ্ছে? দি মানে ইউ, আর্কেইক ফর্ম। তো দি এখানে বলা হয়েছে অটামকে। সেকেন্ড স্টানজাতে তোমরা দেখবে এটা আছে, যেখানে তুলনা করা হচ্ছিল অটামকে একজন হারভেস্টার লেডি হিসেবে, যেখানে হারভেস্ট করা হচ্ছে, আমরা এরপরেই দেখবো, লিখবো, এখানে বলে আর লাভ নেই। তো সেখানেই এই দিকে বলা হচ্ছে কাকে? অটামকে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফার্স্ট আমাদের। তোমরা যদি চাও অবশ্যই, একজন আমাকে কমেন্টও করেছিলেন দাদা স্ক্রিনশট নেওয়ার জন্য একটু টাইম দেবে, তো পজ করে নিতে পারো, বা অলরেডি দেখো আমি সরে গেছি, তোমরা নিয়ে নাও স্ক্রিনশট। স্ক্রিনশট নিয়ে রেখে কিছু লাভ হবে না, বলছি সাথে সাথে নোট করতে হবে, এগুলোকে খাতাতে লিখতে হবে। একবার যদি লেখো আর একবার শুনছো, সাথে সাথে মুখস্থ করতে হবে। এই যে দুটো কবিতা আমি পড়িয়ে দিয়েছি, দুটোর নোট দিলাম, একটা হচ্ছে স্কাইলার আর একটা তোমাদের কুল পার্কের, এই দুটোকে কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। যেমন এগুলো ভুলে গেলে আর চলবে না, এটা অ্যাড হচ্ছে, অ্যাড হতে থাকবে আস্তে আস্তে আমাদের। তো ফ্রেন্ডস চলো নেক্সট দেখি এরপরে আর কি এখান থেকে আমাদের ওড টু অটাম থেকে জানতে হবে। ওড টু অটাম খুব ইম্পর্টেন্ট কবিতা, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু পাবেই তোমরা, আর খুব ভালোভাবে এটাকে করতে হবে আমাদের। তো চলো নেক্সট দেখি আমরা। তো ফ্রেন্ডস এবার দেখি আমরা
এই যে লাইনটা আছে, ফর সামার হ্যাজ ওভার ব্রিমড দেয়ার ক্ল্যামি সেলস, যদি প্রশ্ন আসে যে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, তো এখানে দুটো ফিগার অফ স্পিচের ইউজ হয়েছে, একটা পার্সোনিফিকেশন আর একটা অনোম্যাটোপিয়া। পার্সোনিফিকেশন হচ্ছে দেখো সামারকে তুলনা করা হচ্ছে কারোর সাথে, যে সামার কোনো একটা অ্যাক্ট করছে, একটা অ্যাকশন করছে, তার মানে একে পার্সোনিফাই করা হচ্ছে। তাহলে সামার হ্যাজ ওভার ব্রিমড পার্সোনিফিকেশন। ক্ল্যামি সেলস, ক্ল্যামি সেলস এটা অনোম্যাটোপিয়া। একটা ক্ল্যামি মানে কি পিচ্ছিল টাইপের, তাহলে এত মধু জমিয়ে ফেলেছে বীজরা তাদের হাইভসে যে সেটা যেন বেরিয়ে আসছে, ওভার ব্রিম করছে, আর সেখানে যেন একটা যেই ক্ল্যামি সেলস কথাটা আসছে একটা সাউন্ড আমরা বুঝতে পারছি এবং টাচও পাচ্ছি সেটার। তো এই ক্ল্যামি সেলস এটা হচ্ছে অনোম্যাটোপিয়ার একটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে উইনোয়িং উইন্ড। উইনোয়িং উইন্ড এখানে অ্যালিটারেশনও রয়েছে, আর যদি অর্থ বলে এটার অর্থ হচ্ছে উইন্ড দ্যাট প্লেজ উইথ দ্য হেয়ার। আমরা দেখব কবিতাটা সেকেন্ড স্টানজাতে যেখানে হারভেস্টারের কথা বলা হয়েছে, সেই মহিলাটি যখন বসে রয়েছেন, যেখানে ওই ধান ঝেড়ে এবার সেই ধানকে তোলা হবে মড়ায়, সেখানে জড়ো করা হয়েছে, তো যে বসে রয়েছে তার চুলগুলোকে কি করে যাচ্ছে, বাতাস এসে উড়িয়ে দিচ্ছে, হালকা হালকা একে অপরের থেকে সরাচ্ছে চুলগুলোকে, এইটাই হচ্ছে উইনোয়িং উইন্ড। নেক্সট হচ্ছে ফুল গ্রোন ল্যাম্ব। ফুল গ্রোন ল্যাম্ব এখানে কি বোঝানো হয়েছে, দেখো ল্যাম্বস আর বর্ন ইন স্প্রিং, স্প্রিং টাইমে ল্যামের জন্ম হয় ভেড়াগুলোর, অ্যান্ড ম্যাচিওর বাই অটাম, এবং অটাম আস্তে আস্তে তারা ম্যাচিওর হয়ে যায়। এখান থেকে আর একটা প্রশ্ন দেখেছিলাম আমি, যে এই যে লাইনটা রয়েছে ফুল গ্রোন ল্যাম্ব, এই যে ফ্রেজটা, এটা দিয়ে অ্যাকচুয়ালি কী অ্যালিউট করা হচ্ছে বা কী বোঝানো হচ্ছে এটা দিয়ে। তো সেখানে অনেকগুলো অপশান ছিল, জিজাস ক্রাইস্টও ছিল, অনেকে যেন ভুল করে মেরে দেবে না যে ল্যাম্ব আছে মানে জিজাস ক্রাইস্ট হয়ে যাবে, অ্যান্সার না, এখানে অ্যান্সারটা হবে ম্যাচিউরিটি। এখানে ম্যাচিওর হচ্ছে না ল্যাম্পগুলো, তাহলে ম্যাচিউরিটি বোঝানো হচ্ছে, যেটা ফার্স্ট স্টানজাতেই ছিল মেলো ফ্রুটফুলনেস, সেখানেও একটা ম্যাচিউরিটির আমরা দেখতে পাচ্ছিলাম, ম্যাচিউরিটি নিয়ে আলোচনা হচ্ছে। নেক্সট স্টানজা 1, স্টানজা 2, স্টানজা 3, তিনটে স্টানজা আছে, আমরা আগেই দেখেছি 33টা লাইন আছে, তিনটে স্টানজাতে কি কি ইমেজ রয়েছে, কোন ধরনের ইমেজ রয়েছে, দেখুন 5 ধরনের আমরা দেখতে পাই ইমেজেরি, যে 5টা সেন্স আমাদের, ট্যাকটাইল ইমেজারি, গাস্টেটারি ইমেজারি, অলফ্যাক্টরি, ভিজুয়াল এবং অডিটারি। তার মধ্যে এই 3 ধরনের যে ইমেজ, ট্যাকটাইল মানে টাচ, গাস্টেটারি হচ্ছে তোমার টেস্ট, আর অলফ্যাক্টরি হচ্ছে স্মেল। তাহলে এই যে 3টে ইমেজ সেটা ফার্স্ট স্টানজাতেই আছে, আমরা দেখতে পাবো, যেখানে মেলো ফ্রুটফুলনেস যখন বলছে সেখানে দুটোই রয়েছে, ট্যাকটাইলও আসছে, গাস্টেটারিও রয়েছে, অলফ্যাক্টরি দেখবে ফ্লাওয়ার্সের উল্লেখ রয়েছে প্রথম স্টানজাতে, অলফ্যাক্টরিও আছে। আর স্টানজা 2-এতে তো একদম প্রচুর মাত্রাতে সেখানে ইমেজ ব্যবহার করা হয়েছে, কত ধরনের হারভেস্টারের ইমেজ আছে, গ্লিনারের ইমেজ আছে, সেখানে রিপারের ইমেজ আছে, তারপরে তোমার ওই সাইডার প্রেসের যে অনলুকার তার ইমেজ রয়েছে। সেই কারণে আমরা স্টানজা 2 এটা ভিজুয়াল ইমেজ, আর 3 নম্বর স্টানজা যেটা লাস্ট স্টানজা, এখানে প্রচুর মাত্রায় সাউন্ড রয়েছে, সেই জন্য অডিটারি ইমেজ এখানে ব্যবহার করা হয়েছে। এটা একটু খুব ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে একটা প্রশ্ন দেয়, এই যে ওড টু অটাম, এটাকে কি বলা যায়, এই ওডটাকে, এটাকে বলে স্টাডি অফ অপোজিটস। কেন এই ওডটাকে স্টাডি অফ অপোজিটস বলে, ভালো করে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখব যে একে অপরের বিপরীত কিছু পিকচার এখানে আঁকা হয়েছে। প্রথম স্টানজাতে যেমন মেলো ফ্রুটফুলনেস, অর্থাৎ এখানে একটা রসালো ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, যে সব জায়গাতেই মেলোনেস ছড়িয়ে পড়ছে, তারপরেই যখন আমরা যাচ্ছি সেটা আমরা দেখছি ড্রাইনেসে পরিণত হয়ে যাচ্ছে। তো সেই জন্য এটাকে বলা হয় স্টাডি অফ অপোজিটস। এটা হয়ে গেল, আর কিছু আমাদের এখান থেকে নোট করতে হবে, চলো সেগুলো আমরা দেখে নিই। নেক্সট দেখো, এখানে আগের কবিতাগুলোতেও যেমন দেখেছিলাম যে লুসি পোয়েমের ক্ষেত্রে যেমন আমরা দেখি যে লুসিকে কার কার সাথে তুলনা করা হচ্ছিল, এখানেও আমরা দেখব যে অটামকে কার কার সাথে তুলনা করা হয়েছে। আগে স্কাইলারকে আমরা দেখেছিলাম, স্কাইলারকে কার কার সাথে তুলনা করেছিল, একদম প্রত্যেকটা আমরা পরপর সিকোয়েন্সিয়ালি লিখে দিয়েছিলাম। এখানেও দেখো প্রথমে 4টে এখানে এক্সাম্পল আমি দিয়েছি, মানে 4টে মেটাফর আছে, 4টে তুলনা আছে এখানে। প্রথম হচ্ছে এ হারভেস্টার, প্রথমে একজন হারভেস্টারের সাথে তুলনা করা হয়েছে। সেকেন্ড এ রিপার, একজন রিপারের সাথে তুলনা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে এ গ্লিনার, গ্লিনারের সাথে তুলনা করা হয়েছে। নাম্বার 3 আর লাস্ট নাম্বার 4 তুলনা করা হয়েছে অনলুকারের সাথে। এবারে এই তুলনাটা তোমরা পাবে সেকেন্ড স্টানজা খুলবে, যেটা আমরা ভিজুয়াল বলেছিলাম, ইমেজ আছে, সেখানে গিয়ে এটা দেখতে পাবে তোমরা এই সিকোয়েন্সটা চার্টে। তাহলে অটামকে তুলনা করা হচ্ছে যে একজন মহিলা হারভেস্টার,
এই মহিলা হারভেস্টার ইনি কী করছেন, যে খামারে ধান চলে এসছে, শস্য ক্রপসের কথা হচ্ছে, এখানে ধান চলে এসছে, সেখানে ধান ঝাড়া হয়ে গেছে, সেগুলোকে জড়ো করা হয়েছে এক জায়গায়, এবারে সেটাকে স্টোর করা হবে গ্রানারিতে। তো তিনি কি করছেন, দুপুরে সেখানে বসে রয়েছেন, এটা দুপুরের টাইম, সেখানে বসে রয়েছেন, হালকা হালকা হাওয়া দিচ্ছে, সেই বাতাস যেটা আমরা আগে দেখলাম উইন্ডটা কি করছে, তার খোলা চুল রয়েছে, সেই চুলগুলোকে উড়িয়ে দিয়ে যাচ্ছে, একে অপরের থেকে দূরে সরিয়ে দিয়ে যাচ্ছে, সেপারেট করছে, সফট লিফটেড যেখানে ছিল হালকা হালকা ওড়াচ্ছে। তো এইরকম একটা খুব অত্যন্ত সুন্দর একটা মেটাফোর, একটা খুব সুন্দর পিকচার এখানে আঁকা হয়েছে একজন হারভেস্টারের। নেক্সট হচ্ছে 2 নম্বর, দেখো, এ রিপার অ্যাসলিপ অন দ্য হাফ রিপড ফারো বাই দ্য ওডার অফ পপিজ। তো সেকেন্ড তুলনা করা হয়েছে একজন মহিলা রিপারের সাথে। এই রিপার কি করছে, সে ধান কাটছে জমিতে, সে ধান কাটতে কাটতে অর্ধেকটা কাটা হয়েছে, ফারোজ সেখানে রয়েছে, ফারোজ মানে ওই যে ধান কাটার পর যে ওই ন্যাড়াগুলো পড়ে থাকে সেইটাকে বলা হচ্ছে। তো অর্ধেক কাটা হয়েছে, তখন কি আসছে সেখানে, পপিজ। এখান থেকে প্রশ্ন আসে যে ওড টু অটামে একটা ফুলের নাম উল্লেখ করা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে পপিজ। তো সেই পপিজ ফুলের যে সেন্ট, অত্যন্ত সুন্দর যে ওডার, যে স্মেল, সেই স্মেলেতে সে কী করেছে, ঘুমিয়ে পড়েছে। অত্যন্ত সুন্দর একটা ছবি এখানেও আমরা দেখতে পাচ্ছি। এরপরে কার সাথে তুলনা করেছে, এ গ্লিনার, আরেকজন মহিলা, সে কি করছে, ওই যে ধান কাটা হয়ে যায় আমরা দেখি এখানে, সেই ধান কাটা হয়ে যাওয়ার পর কি থাকে, ওই সেই ধানের শীষগুলোকে একজন মহিলা কুড়িয়ে নিয়ে যান, শেষে সব কুড়িয়েছেন তিনি, এক জায়গায় করেছেন, বেশ বড় একটা বোঝা হয়েছে, সেটা মাথায় নিয়ে উনি চলেছেন কোথায়, একটা নদী রয়েছে, সেই নদীর উপরে ছোট একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওপরে উনি সেটাকে ব্যালেন্স করে নিয়ে যাচ্ছেন। তো সেই গ্লিনারের সাথে তুলনা করা হয়েছে 3 নম্বর কাকে, অটামকে। এটাও অত্যন্ত সুন্দর একটা ইমেজ। নেক্সট দেখো কি আছে, অ্যান অনলুকার বাই এ সাইডার প্রেস। সাইডার প্রেস কী জিনিস, সাইডার প্রেস মানে হচ্ছে যেখানে একটা যন্ত্র, একটা মেশিন, যেখানে ফলের রস বার করা হয়, নিংড়ানো হয়। খুব সিম্পল, তোমরা বুঝতে পারবে, রাস্তা দিয়ে যখন আমরা যাই দেখি যে আখের রস খাওয়ার জন্য আমরা দাঁড়াই, সেই মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে আখের রস বার করা হচ্ছে, ওইটাই হচ্ছে সাইডার প্রেস। তো এটা তোমরা ভেবে নাও যে সেই যে সাইডার প্রেসে কি করছে, যিনি রস বার করছেন সেটা দিয়ে তিনি এক দৃষ্টিতে চেয়ে রয়েছেন, সেই একটা করে ড্রপ বেরিয়ে আসছে, রস বেরিয়ে আসছে, পড়ছে সেখানে। তো সেই জন্য তাকে বলা হচ্ছে যে অনলুকার বাই এ সাইডার প্রেস। এই অনলুকারকে তুলনা করা হচ্ছে কার সাথে, অনলুকার হচ্ছে অটাম। এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে এই যে অংশটা, যে এই সাইডার প্রেসের যে অনলুকার, এরকম তুলনা আমরা কবিতাতে আগে কখনো পাইনি, কিটসের কবিতাতেই ফার্স্ট টাইম পাই। এখান থেকে কিটসের যে গ্রিক পোয়েট্রির প্রতি যে প্রেম ছিল, তার যে ভালোবাসা ছিল গ্রিক মাইথোলজির প্রতি, সেটাও কিন্তু এই লাইন থেকে আমরা বুঝতে পারি। ওই যে আওয়ার্স বাই আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা যে তিনি তাকিয়ে রয়েছেন, সেই অনলুকারটা, সেই একটা একটা করে ড্রপ বেরিয়ে আসছে সেখান থেকে, সেই সাইডার প্রেস থেকে, এইটা থেকে কিন্তু ওনার যে গ্রিক কবিতার প্রতি যে প্রেম, সেটা কিন্তু প্রকাশ পায়। তো এই 4টে মেটাফোর একটু মুখস্থ করে নেবে। প্রথম হচ্ছে হারভেস্টার, সেকেন্ড হচ্ছে রিপার, থার্ড গ্লিনার, আর ফোর্থ হচ্ছে অনলুকার। তো ফ্রেন্ডস, নেক্সট আরও কিছু পয়েন্ট আমাদের ওড টু অটাম থেকে করতে হবে, দেখে নিই। বেশ কবিতাটা বিশাল বড় না, 33 লাইনের কবিতা, কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে রয়েছে পরীক্ষাতে আসার মতো, সবগুলোই আমি তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি। নেক্সট দেখা যাক। তো ফ্রেন্ডস, স্টানজা 1-এ আমরা দেখেছিলাম যে একটা অনেকগুলো ফলের নাম এসেছিল সিকোয়েন্সে, সেটা আমরা দেখে নিয়েছি। সেকেন্ড স্টানজাতে বেশ কিছু ইমেজ, 4টে মেল ইমেজ এসেছে, আমরা দেখেছি। হারভেস্টার ছিল সেখানে, তারপরে রিপার, তারপরে গ্লিনার, তারপরে অনলুকার। থার্ড স্টানজাতে যখন আমরা যাব, এখানে সাউন্ড দেখতে পাবো বিভিন্ন ধরনের, তার একটা সিকোয়েন্স, সেই জন্য অডিটারি ইমেজ। তো এখানে আমরা দেখব 5টা সাউন্ড রয়েছে, সেই 5টা সাউন্ড সিকোয়েন্সিয়ালি মনে রাখবে। এখান থেকে কেমন প্রশ্ন আসবে দেখো, প্রশ্ন এরকম বলতে পারে যে ফার্স্ট সাউন্ড যেটা, সেটা কোন সাউন্ডটা, তাহলে প্রথম সাউন্ড যেটা উল্লেখ করা হয়েছে থার্ড স্টানজাতে, সেটা হচ্ছে কোয়ার অফ স্মল ন্যাটস। ন্যাটস হচ্ছে এক ধরনের পতঙ্গ, এটা কিন্তু ঝিঝি পোকা না, কারণ ঝিঝি পোকা আসবে এরপর। তো এক ধরনের পতঙ্গ এটা, এর আওয়াজ হচ্ছে কোয়ার, মানে একসাথে সাউন্ড যদি হয় সেটা। এবারে এটা একটা প্রশ্ন আসতে পারে, যে এরকম প্রশ্ন আসতে পারে যে ন্যাটসের যে সাউন্ড সেটা কোন স্টানজাতে উল্লেখ আছে, অ্যান্সার হবে থার্ড স্টানজা। যদি বলে যে কোন পতঙ্গের উল্লেখ আছে এখানে প্রথম, তাহলে ন্যাটস হবে। এবং এরকম প্রশ্ন আসতে পারে যে এটা কোথা থেকে আসছিল সাউন্ডটা,
সেটার অ্যান্সার হবে অ্যামাং রিভার স্যালোজ। রিভার স্যালোজ থেকে আসছিল সাউন্ডটা। আর আমি প্রথমেই তোমাদের লিখিয়ে দিয়েছি যে স্যালোজের মানে কি। স্যালো হচ্ছে এক ধরনের প্ল্যান্টস, ছোটো ওই আগাছা, শ্রাবি প্ল্যান্টস যে ওই নদীতে রয়েছে, হালকা আগাছা ছোটো ছোটো, সেখান থেকে এই পতঙ্গের ডাক আসছে। সেকেন্ড সাউন্ড কার আছে? লাউড ব্লিট অফ ল্যাম্পস। ম্যাচিওরিং ল্যাম্পস যেটা, সেটাও আমরা এর আগে দেখে নিয়েছি। ল্যাম্পসগুলো কখন জন্মাচ্ছে? স্প্রিংয়ে। আর ম্যাচিওর হচ্ছে কখন? অটামে। এখানে দেখো এই ল্যাম্পগুলোর লাউড ব্লিট আসছে, ভেড়ার ডাককে বলা হয় ব্লিট। তো এই যে এদের লাউড ব্লিট আসছে, এটা আসছে কোথা থেকে যদি প্রশ্ন আসে, অ্যান্সার হবে ফ্রম হিলি বোর্ন। এই বোর্ন মানে আমি লিখে দিয়েছি, বোর্ন মানে হচ্ছে বাউন্ডারি। তাহলে পাহাড়ের ঢালে, পাহাড়ের নিচেই হয়তো কোনো একটা স্থানে তারা রয়েছে এক জায়গাতে, সেখান থেকে তাদের সাউন্ডটা আসছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে মনে রাখবে অ্যামাং রিভার স্যালোজ ফ্রম হিলি বোর্ন। নেক্সট হচ্ছে সিঙ্গিং অফ হেজ ক্রিকেট। দেখো এইখানে এসেছে আমাদের ক্রিকেট, ঝিঝি পোকা। তো এদের ডাকটা আসছে কোথা থেকে? এদের সিঙ্গিংটা কোথা থেকে আসছে? হেজ থেকে আসছে। হেজ মানে ঝোপঝাড়, সেখান থেকে আসছে। সেই জন্য এখানে লিখিনি আলাদা করে, হেজ ক্রিকেট। নেক্সট হচ্ছে রেড ব্রেস্ট হুইসেল। একটা পাখি আছে, এর নাম হচ্ছে রবিন। রবিন রেড ব্রেস্ট। এখানে কবিতাতে অনলি রেড ব্রেস্ট দিয়েছে, আসলে এটা রবিন রেড ব্রেস্ট। তোমরা একটু বলো দেখি মনে করে যে তোমাদের সিলেবাসে আর কোথায় এই রবিন রেড ব্রেস্ট পাখিটার উল্লেখ আছে? হ্যাঁ, ঠিকই ধরেছো, আশা করছি যারা পেরেছো। সেটা একটা এসেতে আছে, ড্রিম চিলড্রেন। ড্রিম চিলড্রেনে রবিন রেড ব্রেস্টের উল্লেখ রয়েছে। এবার নিজেরা ভেবে নাও কোথায় ছিল, তার কোন জায়গাতে এটার উল্লেখ করা হয়েছে, সেটা নিজেরা একবার মনে করে নাও। বেশ, এবার এদের হুইসেল আসছিল কোথা থেকে? ফ্রম এ গার্ডেন ক্রপ্ট। বাগান থেকে আসছিল। আচ্ছা, ক্রপ্ট কি? ক্রপ্ট হচ্ছে অনেকটা ওই বোর্নের মতনই একটা ঘেরা জায়গা। তাহলে বাগানের সেই ঘেরা জায়গাটা থেকে, সেই এরিয়াটা থেকে একটা রবিন রেড ব্রেস্টের হুইসেল আসছিল। আর লাস্ট সাউন্ড যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে সোয়ালো পাখি, দোয়েল। সোয়ালোগুলো কি করছিল? টুইটার করছিল। সেটা কোথায়? ইন দ্য স্কাইজ, আকাশে। তাহলে এখানে সাউন্ডগুলো মনে রাখো। প্রথম হচ্ছে কোয়ার, এই সাউন্ডটা কে করছিল? ন্যাটস করছিল। নেক্সট হচ্ছে ব্লিট। ব্লিট কারা করছিল? ল্যাম্পসগুলো ব্লিট করছিল। নেক্সট হচ্ছে সিং, গান গাইছিল। কারা সিঙ্গিং করছিল? হেজ ক্রিকেট। নেক্সট হচ্ছে হুইসেল। হুইসেল কে করেছিল? রবিন রেড ব্রেস্ট। নেক্সট হচ্ছে টুইটার। টুইটার সাউন্ডটা কে করেছিল? সোয়ালোস করেছিল। এটা একটা প্রশ্ন, এইভাবেও আসতে পারে প্রশ্নটা। সাউন্ডগুলোর নামও মুখস্থ করে নেবে, যে প্রাণীগুলোর উল্লেখ করেছে তাদের নাম মুখস্থ করবে, সাথে সাথে কোন জায়গা থেকে আসছিল সাউন্ডগুলো, এটাও খুব গুরুত্বপূর্ণ। রেড ব্রেস্ট যদি বলে যে রবিন পাখি কোথা থেকে হুইসেল করছিল, অবশ্যই গার্ডেন অ্যান্সার হবে। যদি বলে যে ল্যাম্পসগুলো কোথা থেকে ডাকছিল, হবে হিলি বোন থেকে। আর যদি বলে ন্যাটসগুলো কোথা থেকে ডাকছিল, তাহলে হবে রিভার স্যালোস। তাহলে সাথে সাথে লিখতে লিখতে, পড়তে পড়তে, শুনতে শুনতে মুখস্থ করতে হবে তোমাদের। সময় যেহেতু কম, এখনই মুখস্থ করে নাও। তাহলে রিভার স্যালোস, ন্যাটস, হিলিবোর্ন, ব্লিট অফ ল্যাম্পস, গার্ডেন থেকে আসছিল হুইসেল রবিন রেড ব্রেস্টের, এবং আকাশে সোয়ালোগুলো টুইটার করছিল, আর হেজ ক্রিকেটগুলো সিঙ্গিং করছিল। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের ওড টু অটাম। এতটা করলেই আমাদের ওড টু অটাম মোটামুটি কমপ্লিট। এবার একবার এই নোটগুলো মুখস্থ করে নেবার পর একবার তোমরা টেক্সটটা কমপ্লিট 33টা লাইন একবার পড়ে নাও ভালো করে। ঠিক আছে, এটা করে নিলে তাহলে একটা কবিতা কমপ্লিট আমাদের হয়ে গেল। যেন এটা আর ফিরে আসতে না হয়, এটা আমরা একদম সেই পরীক্ষার আগে আবার ফিরে আসব। আপাতত যখন করছো একেবারে কমপ্লিট করে, মুখস্থ করে এগিয়ে চলো পরেরটাতে। তাহলে 3টে আমাদের খতম হয়ে গেল। নেক্সট আমরা শুরু করবো এবার দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। চলো এটাকেও আমরা কমপ্লিট করি। এবার দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা সনেট। ফর্ম যদি বলে এটা সনেট। কেমন সনেট? পেট্রার্কান সনেট। এবং এটা আবার এলিজিও একটা। এবারে এইভাবে তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে কোনটা লিখবো, যেমন লুসি পোয়েমসে ব্যালাডো, লুসি পোয়েমসগুলো, আবার এগুলো এলিজিও। তাহলে মোর স্পেসিফিক করতে হয়। লিরিক, ব্যালাড বলছি, লিরিক, আবার সেগুলো এলিজি। তাহলে কোনটা লিখবো যেটা মোর স্পেসিফিক? লিরিকও হবে, ব্যালাডও হবে, এলিজিও হবে। তাহলে অ্যান্সার হবে এলিজি। এটাতে যদি প্রশ্ন আসে তাহলে অ্যান্সার করব অবশ্যই সনেট। আর এর টোন হচ্ছে এলিজিয়াক টোন, আবার এলিজিও ফর্মেও বলে দেয় অনেক সময় এলিজি। নেক্সট হচ্ছে লাইন্স, 14টা লাইন রয়েছে, 2টো স্টানজা আছে। দেখো লেখা হয়েছে 1802-এ, আর পাবলিশ করেছে 1807-এ। আচ্ছা, একটা বইতে 1806 লেখা ছিল এই রিটেনটা, কিন্তু এটা ঠিক না, 1802 এটাই তোমরা নোট করবে। রিটেন 1802,
পাবলিশড 1807, পোয়েমস ইন 2 ভলিউমস এই কাব্যগ্রন্থে পাবলিশ করেছে। এই কাব্যগ্রন্থটা খুব ভালো করে মনে রাখবে, ওয়ার্ডসওয়ার্থের একটা লুসি পোয়েম, যেটা লাস্ট লুসি পোয়েম, সেখানেও আমরা একে পাবো, পোয়েমস ইন 2 ভলিউমস 1807। যদি অপশানে এটা না থাকে তাহলে অবশ্যই এটা অ্যান্সার হবে মিসেলেনিয়াস সনেটস, যদি এটা না থাকে অপশানে। তবে নেক্সট হচ্ছে, চলে এসো রাইম। এর রাইম হচ্ছে এবিবিএ এবিবিএ সিডিসি ডিসিডি, এবিবিএ এবিবিএ সিডিসি ডিসিডি, এটা হচ্ছে রাইম। মিটার সেই আয়াম্বিক পেন্টামিটার, সবই আয়াম্বিক। নেক্সট চলে এসো, এই যে এখানে যেগুলো লিখেছি আমি এগুলো একটু দেখো। প্রথম লেখা হয়েছে যে উইন্ডস আর কম্পেয়ার্ড উইথ স্লিপিং ফ্লাওয়ার্স। উইন্ডসগুলোকে কার সাথে তুলনা করা হচ্ছে? স্লিপিং ফ্লাওয়ারের সাথে। আচ্ছা, অনেকের আর একটা কনফিউশন আছে, উইন্ডকে প্লুরাল কেন করা হচ্ছে? তো গ্রিকদের যে টাইমটা ছিল, যে গ্রিক মাইথোলজি, সেখানে উইন্ডের সংখ্যা পর্যন্ত নির্দিষ্ট করা ছিল যে এতগুলো টাইপের উইন্ডস রয়েছে। আমরাও বলি যে 49 প্রকারের বায়ু হয়। তো সেই অনুযায়ী আলাদা আলাদা নাম আছে তাদের। তোমরা দেখেছো যে ওয়েস্ট উইন্ড, সেই ওয়েস্ট উইন্ডকে রোমানরা একটা নামে ডাকে, ফেভোনিয়াস। আবার অ্যাজার সিস্টার, দাইন অ্যাজার সিস্টার, সেখানে দেখেছিলে যে রোমানরা সেই অ্যাজার সিস্টারকে কি বলছিল? ফেভোনিয়াস বলছিল। গ্রিকরা কি বলছিল? জেফাইরাস বলছিল। তো এইগুলো হচ্ছে আলাদা আলাদা নাম, সেই কারণে এটাকে কাউন্টেবল ধরা হচ্ছে, সেই জন্য প্লুরাল ইউজ করা হচ্ছে। আর এই উইন্ডসকে এই কবিতাতে কার সাথে তুলনা করা হয়েছে? স্লিপিং ফ্লাওয়ার্সের সাথে তুলনা করা হয়েছে। ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, উইন্ডসকে তুলনা করা হয়েছে স্লিপিং ফ্লাওয়ার্সের সাথে। নেক্সট হচ্ছে আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, সর্ডিড বুন। এই সর্ডিড বুন থেকে প্রশ্ন আসতে পারে, এটা একটা অক্সিমোরনের এক্সাম্পল, খুব ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। সর্ডিড বুন অক্সিমোরনের এক্সাম্পল। সর্ডিড যদি হয় তাহলে আবার বুন কেন? আর বুন যদি হয় সর্ডিড কেন? বেস, সর্ডিড মানে হচ্ছে বেস, যেটা নিম্নমানের, নিচু, যেটা ক্ষতিকারক, এরকম। আর বুন মানে আশীর্বাদ। তাহলে যেটা বেস হবে, যেটা মিন হবে, সেটা আবার ব্লেসিং কি করে হতে পারে? তাহলে এটা অক্সিমোরনের এক্সাম্পল। আর যদি ব্যাখ্যা করতে বলে এটা কেন বলা হচ্ছে, দেখো এই কবিতাতে তোমরা দেখবে যে আমরা মডার্ন এজের যারা মানুষ, আমরা নেচার থেকে দূরে চলে গেছি, আমরা আমাদের সোলকে বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে? ম্যাটেরিয়াল গেনের বিনিময়ে। এই যে আমাদের সোলকে আমরা এই পার্থিব চাহিদার জন্য বিক্রি করে দিচ্ছি, আমরা নেচার থেকে দূরে সরে যাচ্ছি, এইটাই হচ্ছে একটা সর্ডিড বুন। কোনটা সর্ডিড বুন? এই যে ম্যাটেরিয়ালাইজেশন, আমাদের যে এই যে বাণিজ্যিকীকরণ ঘটছে, রিভলিউশন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, আর আমরা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছি, মানুষরা প্রকৃতি থেকে দূরে চলে যাচ্ছি। তাহলে এটাকে তো আমরা একটা আশীর্বাদ ভাবছি যে আমরা অনেক উন্নত হচ্ছি, অ্যাডভান্সড হচ্ছি, কিন্তু আসলে আমরা আমাদের সোলকে বিক্রি করে আমরা নেচার থেকে দূরে চলে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি অভিশাপ, এটা আশীর্বাদ না। তাহলে এটাকেই বলা হচ্ছে সর্ডিড বুন। নেক্সট হচ্ছে সাকল্ড, এই শব্দের অর্থ হচ্ছে নারিজড। ক্রিড, ক্রিড কথার অর্থ রিলিজিয়াস ফেথ। খ্রিস্টানদের অনেক ক্রিড হয়, তোমরা জানো। তো ক্রিডকে বলা হচ্ছে রিলিজিয়াস ফেথ। নেক্সট হচ্ছে ফরলর্ন। ফরলর্ন শব্দের অর্থ হচ্ছে লোনলি অ্যান্ড আনহ্যাপি। রিদড, রিদড কথার অর্থ হচ্ছে কার্ভড। রিদড হর্ন আসবে সেখানে, রিদড মানে বাঁকা, কার্ভড। নেক্সট হচ্ছে একটা লাইন আছে দেখো, দিস সি দ্যাট বিয়ার্স হার বোজম টু দ্য মুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ফিগার অফ স্পিচ যদি জানতে চাই, অ্যান্সার হবে পার্সোনিফিকেশন প্লাস পার্সোনাল মেটাফোর। পার্সোনিফিকেশনও আছে, যে সমুদ্রকে একটা মেয়ের সাথে তুলনা করা হচ্ছে, সেজন্য এটা মেটাফোরও বটে, যে কি করছে, চাঁদের দিকে তার বুক তুলে ধরেছে। বিয়ার্স আর বোজম টু দ্য মুন, অর্থাৎ চাঁদের যে আকর্ষণ, সেখানে সমুদ্রের জলে জোয়ার আসছে বা তার ঢেউ যেগুলো, সেগুলোকেও তুলনা করতে পারে। তাহলে এটাই হচ্ছে পার্সোনিফিকেশন এবং পার্সোনাল মেটাফোর ইউজ করা হয়েছে। তো আরও কিছু পয়েন্ট এখান থেকে আমরা নোট করব, তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, আর দুটো পয়েন্ট এখান থেকে আমাদের নোট করতে হবে, যে এরকম প্রশ্ন আসে যে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এখানে কোন দেবতাদের উল্লেখ করা হয়েছে, কোন গডসদের? খ্রিস্টিয়ান গড নাকি জিউস গড নাকি গ্রিক গড, কোন গডস? তাহলে অ্যান্সার হবে গ্রিক গডস। গ্রিক গডসদের উল্লেখ আছে, দুজন গডের নাম এসেছে এখানে, একজন হচ্ছে প্রোটিয়াস আর একজন হচ্ছেন ট্রাইটন। এই দুজনেই হলেন সি গড, গ্রিকদের সি গড প্রোটিয়াস এবং ট্রাইটন। এখান থেকে যদি প্রশ্ন চলে আসে, সেই জন্য আমরা কিছু তথ্য এদের সম্পর্কে দিয়েছি, বলা যায় না এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো প্রোটিয়াস হচ্ছেন, দেখো এখানে লেখা আছে প্রথম পয়েন্টে, সান অফ ওসিয়ানাস, এটা মনে রাখবে।
প্রোটিয়াস হলেন ওশিয়ানাসের সন্তান, ওশিয়ানাসের ছেলে। ওশিয়ানাস আর একজন দেবতা গ্রিকদের, তার ছেলের নাম হচ্ছে প্রোটিয়াস। ইনি কি করতেন? এনার কাজ ছিল টেন্ডেড দ্য ফ্লক্স অফ নেপচুন। নেপচুনও একজন সান গড, সি গড, সমুদ্রের দেবতা নেপচুন। নেপচুনের যে ভেড়া ছিল তাদের পালনের দায়িত্ব ছিল কার উপরে? প্রোটিয়াসের উপরে। আর এনার একটা পাওয়ার ছিল, সেটা কি? ইনি মানুষের ভবিষ্যৎ বলতে পারতেন। হ্যাড দ্য পাওয়ার অফ ফোরটেলিং দ্য ফিউচার অফ ম্যান, এটা প্রোটিয়াসের পাওয়ার ছিল। প্রোটিয়াসের আর একটা ক্ষমতা ছিল, সেটা কি? ইউজ টু চেঞ্জ হিজ ফর্ম অ্যাট হিজ উইল। তার যখন ইচ্ছা হতো তিনি তার নিজের শরীরকে চেঞ্জ করতে পারতেন, মানে যে রূপ তার ধারণ করার ইচ্ছা সেই রূপে তিনি চলে আসতে পারতেন। এই পাওয়ারটা তাই ছিল। এই কারণে এই যে প্রোটিয়াস ওয়ার্ডটা, ইনি তো একজন গড, কিন্তু এই শব্দটারও তো একটা অর্থ থাকবে। যেহেতু তিনি তার রূপ চেঞ্জ করতে পারতেন স্বেচ্ছাতে, সেই জন্য এই শব্দটার অর্থ হচ্ছে চেঞ্জফুল। তো এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে এই জায়গাটা, মনে রাখবে। যদি বলে যে লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ড প্রোটিয়াস, তাহলে অ্যান্সার হবে চেঞ্জফুল। কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিয়াস একজন গ্রিক গড, যিনি স্বেচ্ছাতে তার রূপ পরিবর্তন করতে পারতেন। নেক্সট হচ্ছে আর একজন গডের উল্লেখ এসছে, তিনি হচ্ছেন ট্রাইটন। ইনিও একজন সি গড, সমুদ্রের দেবতা। ইনি কে? সান অফ নেপচুন। ইনি হচ্ছেন নেপচুনের পুত্র। আর প্রোটিয়াস ছিল ওসিয়ানাসের পুত্র, আর নেপচুনের ভেড়ার দলকে পালন করত। আর নেপচুনের পুত্র হচ্ছে এই ট্রাইটন। এই ট্রাইটনকে দেখতে কেমন ছিল? ট্রাইটন হচ্ছে হাফ ম্যান হাফ ডলফিন। এনার শরীরের কিছুটা উপর দিকটা মানুষের, আর শরীরের নিচের অংশটা ডলফিনের। নেক্সট হচ্ছে ইনি কি করতেন? এনার কাজটা কি ছিল? ইউজ টু ব্লো হিজ বিউগল। ইনি এনার বিউগল বাজাতেন। বিউগল মানে বাঁশি, শিঙা বড়। কি করার জন্য? যখন সমুদ্র উত্তাল হয়ে যেত, সেই টার্বিউলেন্ট সিকে, উত্তাল সমুদ্রকে শান্ত করার জন্য তিনি তার বাঁশিটাকে বাজাতেন, তখন সমুদ্র শান্ত হয়ে যেত। এইটা ছিল এনার কাজ। প্রশ্ন কি আসবে এখান থেকে? প্রশ্ন আসবে এই যে ট্রাইটন ব্লোয়িং হিজ রিদড হর্ন, এই যে লাইনটা, যে ট্রাইটন তার বাঁকা যে বাঁশি শিঙা সেটাকে বাজাচ্ছেন, এখানে কি ইমেজ দেখা যাচ্ছে? তাহলে সাউন্ড হচ্ছে, অবশ্যই এটা অ্যান্সার হবে অডিটারি ইমেজ। আর যদি প্রশ্ন আসে যে প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি, সমুদ্র থেকে প্রোটিয়াস উঠে আসছেন, এখানে কি ইমেজ ব্যবহার করা হয়েছে? তাহলে অবশ্যই এটা একটা দৃষ্টি দেখা যাচ্ছে। তাহলে এই যে দৃশ্য যেহেতু এটা, তাহলে এটা ভিজুয়াল ইমেজ। আর এখান থেকে মনে রাখবে এই দুটোকে যদি বলে যে প্রোটিয়াস আর ট্রাইটন, কি বোঝানো হচ্ছে এই দুটোর দ্বারা? অবশ্যই সাইটস অফ নেচার, প্রকৃতির দুটো দৃশ্য এই প্রোটিয়াস আর ট্রাইটনের মাধ্যমে দেখানো হয়েছে, সাইটস অফ নেচার। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল আমাদের দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এবং ওড টু অটাম। অবশ্যই তোমরা কমেন্ট করবে যে নেক্সট আমরা কোন কবিতা নিয়ে আসব। যদি বলো শর্ট স্টোরি নিয়ে আসতে, তাহলে দুটো হবে না, একটাই হবে, এবং কমপ্লিট আমরা করতে পারবো কিনা একটা ভিডিওতে তারও সন্দেহ, কারণ অনেক পয়েন্ট বলতে হবে আমাদের। যদি আমরা প্রথমে গিফট অফ ম্যাজাই নিই, তাহলে আশা করছি হয়ে যাবে একটা ভিডিওতে, খুব বেশি পয়েন্ট কিন্তু সেখানে নেই। কিন্তু যদি বলো যে লোটাস ইটার করাতে বা লাগুন করাতে বা অক্স করাতে, সেখানে প্রচুর মাত্রায় পয়েন্ট রয়েছে, আমাদের অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আগে আমরা কবিতাগুলোই বরঞ্চ করি, তারপরে নিয়ে আসব। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকছে। অবশ্যই তোমরা যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাদের জন্য যাদের উপকার লাগছে। আর আগেই বলেছি, যারা ব্যঙ্গ রসিকতা করতে আসো, যে মজা হচ্ছে, তাদের জন্য নয় এটা, তারা তো সর্বজ্ঞানী, তারা সব জেনে গেছো, তাদের জন্য নয় এটা। যাদের উপকারে লাগছে এগুলো, যাদের আমি কিছু হেল্প করতে পারছি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ভিডিওগুলো বন্ধুদের সাথে, যাতে আরও যারা তোমাদের মতো রয়েছে তাদের হেল্প হয় এখন এই ক্রিটিক্যাল সিচুয়েশানে এসে। তো অবশ্যই দেখা হবে পরের ভিডিওয়। আর অবশ্যই যারা নতুন এসেছো, আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা চলে আসবে তোমাদের উপকারের জন্য, আমার কিছু না, এখানে তোমাদের নিজেদেরই উপকার হবে এই পরীক্ষার আগে। আর সেই গ্রুপে থাকবে। এরপরে আমরা সিরিজ নিয়ে আসবো, মাদ্রাসা হয়ে যাওয়ার পরে আমরা অবশ্যই একটা কমপ্লিট বেসিক টু অ্যাডভান্স গ্রামারের একটা সিরিজ আনতে চলেছি। সেখানে একদম কমপ্লিট করে দেবো আমি সমস্ত টপিক গ্রামারের। গ্রামার বিশাল টপিক, এখন তো করানো সম্ভব নয়, তো আমরা একটা সিরিজ আনবো, এটা আমি ভেবে রেখেছি।
সমস্ত কিছু এই চ্যানেলে যা আসবে তার জন্য তোমাদের কোনো পে করতে হবে না, এটুকু বলতে পারি। সব ফ্রি থাকবে এবং ওপেন টু অল থাকবে, কোনো প্রাইভেট করা হবে না কোনো ভিডিওতে, এটুকু তোমরা জেনে রাখো। তো অবশ্যই তোমরা যুক্ত থেকো এই চ্যানেলটার সাথে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্মাইলিং।